This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক এক দিন এরকম হয় জানেন তো, খুব চেনা একটা লাইন হয়তো অনেকবার অনেক সময় অনেকভাবে বলেছি, কিন্তু হঠাৎ করে মনের মধ্যে এসে ধাক্কা দিয়ে চলে যায়, হয়তো অন্য কোনো একটা ছবি ভাসিয়ে তোলে। আজকে সেরকমই হচ্ছে। আজকে একজনের লেখা একটা কবিতার দুটো লাইন খুব মনে পড়ছে জানেন তো। স্যামুয়েল কোলরিজ, ইংরেজ কবি, ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুব বন্ধু ছিলেন ভদ্রলোক। তিনি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিয়ার নামে একটা কবিতা লিখেছিলেন, তাতেই সেই বিখ্যাত লাইনটা ছিল, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে জল, শুধু জল, কিন্তু এক বিন্দুও পান করার যোগ্য নয়। তাহলে লাভ কি এরকম জল ছেড়ে? কোলরিজ ছাড়াও এটা বুঝেছিলেন আয়লান কুর্দি। 2015 সালে পরিবারের সাথে সমুদ্র পাড়ি দিয়েছিল আয়লান। একটা ছোট্ট নৌকো, সেই নৌকোয় ঠাসাঠাসি করে বেশ কতগুলো মানুষ, একই পরিবারের, স্বেচ্ছায় নয়। আয়লানের পরিবার সমুদ্র পাড়ি দিতে বাধ্য হয়েছিল, কারণ তাদের দেশ সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল। 2011 থেকেই তো গৃহযুদ্ধে ছিন্ন ভিন্ন এই সিরিয়া। নিরাপত্তার খোঁজে ছোট্ট আয়লানকে নিয়ে যেরকম তার পরিবার পালাচ্ছিল, তেমনি সিরিয়ার থেকে বহু মানুষ, সবাই উদ্বাস্তু। তারা সবাই ওই ছোট্ট ছোট্ট নৌকোয় করে গ্রিসের দিকে রওনা হয়েছিলেন। নৌকো মাঝপথে উল্টে যায়, 12 জন মারা যান। আর ছোট্ট আয়লানের দেহটা ভেসে উঠেছিল তুরস্কের উপকূলে। অশান্ত উত্তাল সমুদ্র, আর তার পারে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। সে ঢেউ আস্তে আস্তে ছুঁয়ে যাচ্ছে একটা ছোট্ট শিশুর দেহকে। মুখ থুবড়ে পড়ে আছে সেই ছোট্ট শিশুর দেহটা। এই ছবিটা দেখে আঁতকে ওঠেননি এমন মানুষ খুব কম ছিলেন না, কেউই ছিলেন না সম্ভবত। একদিন পর আয়লানের কথাটা মনে পড়ালেন বাশার আল আসাদ। তিনিও তো সিরিয়ায় ছিলেন মানে 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতার শীর্ষে বসেছিলেন আসাদ। বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নেওয়ার পর আসাদ সিরিয়া ছেড়ে পালিয়েছেন। কোথায় গেছেন? সম্ভবত রাশিয়ায়। মস্কোর তরফে সরকারিভাবেই বলা হয়েছে যে আসাদের পরিবারকে তারা আশ্রয় দিয়েছে। ফলে সবাই মনে করছেন যে আসাদও নিশ্চয়ই ওই রাশিয়ার আশ্রয়ই রয়েছেন, কারণ দুদিন আগেই পুতিন বলেছিলেন আসাদ যদি তাদের কাছে আশ্রয় চান তাহলে রাশিয়া তাকে আশ্রয় দেবে। দেখুন, এটা সচরাচর হয়ে থাকে, যে রাষ্ট্রনেতার রাজনৈতিক আশ্রয় প্রয়োজন হয় তিনি প্রথম যে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত নিরাপদ দেশে পৌঁছন, সেখানে সেটা দাবি করতে পারে। আসাদের ক্ষেত্রে এই দেশটা নিঃসন্দেহে রাশিয়া। আরেকজন শেখ হাসিনা, তার ক্ষেত্রে জানেন নামটা, ভারত। এবার দেখুন, আসাদ পালানোর পর সিরিয়া কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে তো ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। সবার তো ভয় একটাই, এবং যেভাবে সব দেশগুলো, পশ্চিমী দেশগুলো রিয়্যাক্ট করছে তাতে খুব পরিষ্কার তারা সবাই আতঙ্কে রয়েছেন। সম্ভবত আইএসের মতো কোনো জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যেতে পারে সিরিয়া। এবার যাবে কিনা, কবে যাবে, সেটা তো পরবর্তী সময়ে নিশ্চিতভাবে বুঝতে পারবো। কিন্তু আমাদের পূব দিকের প্রতিবেশী, যে দেশটা মানে জন্মই হয়েছিল আমাদের দয়ায়, সেই দেশটার ভবিষ্যৎ কি? সেই দেশটাও কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে চলেছে? দেখুন, বাংলাদেশ নিয়ে এই আতঙ্কে থাকার বেশ কয়েকটা কারণ তো রয়েছে। উদাহরণ দিই, কয়েকদিন আগে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন অনুপম সেন। কেন? কারণ তিনি ইসকনের ভক্ত। এই জন্যে অনুপম সেনকে ইস্তফা দিতে হয়েছিল, বাধ্য করা হয়েছিল। কারা বাধ্য করেছিল? ইসলামিক ছাত্র সংগঠনের সদস্যরা।
ভাবা যায় এক শিক্ষাবিদ, তাকে এবং তার বিশ্ববিদ্যালয়ের আরও 4 জন আধিকারিককে শুধু ধর্মের জন্য পদত্যাগ করতে হচ্ছে। 2 নম্বর উদাহরণ, গত মে মাসে কলকাতায় খুন হয়েছিলেন বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম। সেই খুনের তদন্ত যেরকম আমাদের সিআইডি করছিল, তেমনি এ রাজ্যে এসেছিলেন ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। এবার গত 5ই আগস্ট শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরেই এই রশিদ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কারা বাধ্য করেছেন? একই যারা চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অনুপম সেনকে সরে যেতে বাধ্য করেছিলেন, তারাই, অর্থাৎ মৌলবাদীরা। হারুনুর রশিদের অপরাধ কি? তিনি হাসিনাপন্থী ছিলেন। শুধুমাত্র এই অপরাধে তাকে পদত্যাগ করতে হয়। এবার ভাবুন, তিনি তার কাজে কতটা দক্ষ, কতটা নিরপেক্ষ, এগুলো মৌলবাদীরা বিচারই করেনি। তারা তাদের একমুখী, যা ভেবে বসে, যা করবে ঠিক করে, ওই সোজা সবটা সেই রাস্তাতেই চলে। তাতে কোনো বুদ্ধি, মত্তা, ভবিষ্যতের চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না। এটাও ভাবে না যে এই আমলা বা পুলিশ কর্তারা এরা আসলে জলের মতো, যখন যে থাকেন, যার শাসন চলে, তার সুরে সুর মেলানোই সব দেশের আমলা বা পুলিশ কর্তাদের কাজ। এটা বোঝার মতো বুদ্ধি ওই মৌলবাদীদের যে ছিল না, সেটা তো সেদিনই স্পষ্ট হয়ে গেছিল। এই ডিসেম্বর মাসে পৌঁছে কি মনে হচ্ছে জানেন? হারুনুর রশিদের মতো পুলিশ কর্তাকে সরিয়ে যে লক্ষ্যে হাঁটতে চেয়েছিল বাংলাদেশের মৌলবাদীরা, যে লক্ষ্যে তারা অনুপম সেনকে পদত্যাগে বাধ্য করেছিল, যে লক্ষ্যে তারা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চালাচ্ছে, সেই পথে, সেই লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে গেছে। সামনে ওই মোহাম্মদ ইউনূসের পুতুল সরকারকে রেখে বাংলাদেশটা যে আসলে এখন উলেমারা চালাচ্ছে, জামাত চালাচ্ছে, এটা বোঝাতে মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কারণ ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু তার পেছন আরও কতগুলো আতঙ্ক ডালপালা মেলছে এবং দেশটা কোন পথে এগোতে চাইছে সেটা বলতে গেলে তো আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ অন্তত না বললেই নয়। তবে অনেক সময় মানে কি বলবো, গম্ভীর থাকতে চাইলেও না গম্ভীর থাকা যায় না। এরকম মুহূর্ত কিন্তু খুব কম আসে, জানেন তো। এই যেরকম শনিবার রাত থেকে খুব হাসছি, যখন তখন বুদবুদ করে হাসি পেয়ে যাচ্ছে, দমকে হেসে চলেছি। কেউ ভয় দেখালে যে হাসি পায়, বিশ্বাস করুন, এই বাংলাদেশ না থাকলে জানতামই না। আমার ধারণা আপনারাও তাই। চারপাশে সোশ্যাল মিডিয়ায় যা চলছে, লোকের সাথে কথা বললে সবাই কথা শেষে যা জুড়ে দিচ্ছেন, তাতে তো মনে হচ্ছে যে এর থেকে হাস্যকর পরিস্থিতি বা এরকম একটা লাফিং গ্যাস এই বাংলা অন্তত দীর্ঘদিন অনুভব করেনি, জানেন তো। লাস্ট দেখলাম একজন ওই ব্রায়ান অ্যাডামসের ফাংশন দেখতে গেছিলেন, সেখান থেকে ফিরে এসে ফেসবুকে ছবি দিয়ে লিখেছেন, যাক, দখল হওয়ার আগে ব্রায়ান অ্যাডামসটা দেখে ফেললাম। ভাবা যায় আর কিছু বাকি রইল। শনিবার ওই ঢাকায় একটা মিছিল বেরিয়েছিল না, যে মিছিলে অংশ নেওয়া বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনাকর্তা হুমকি দিয়েছিলেন, শুনেছিলেন আপনারা? 4 দিনের মধ্যে নাকি তারা কলকাতা দখল করে নেবেন। খুব ভয় পাওয়ার কথা ছিল আমাদের, বিশ্বাস করুন, খুব ভয় পেয়েছি। এত ভয় পেয়েছি আমাদের হাসি বন্ধই হচ্ছে না। কলকাতা পরাধীন হয়ে যাবে, ভাবা যায়? আচ্ছা, কলকাতা পরাধীন হলে সরকারটা কাদের হবে বলুন তো? কোন পার্টির? ভাবা যায়? এইসব ভাবতে হচ্ছে। মানে এরকম একটা কমেডি রিলিফ দেওয়ার জন্য কিন্তু আমাদের এদের ধন্যবাদ দেওয়ার কথা। ওই ভদ্রলোকের কথা যারা শুনেছেন তারা কেউই হাসি চাপতে পারছেন না। হাসতে হাসতেই কয়েকটা কথা বলি, তাহলে আপনারাও হাসি চাপতে শুনে নিন। দেখুন, ওই অবসরপ্রাপ্ত সেনাকর্তা আসলে হিমশৈলের চূড়া মাত্র। তার মতো এরকম হাস্যকর কথা বলার লোক
বাংলাদেশে ক্রমশ বাড়ছে। বেশিরভাগই সেই হাস্যকর সুরেই কথা বলছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যারা উপরে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন, হয়তো ক্ষমতা দখলটা তাদের মাথায় চড়ে গেছে, ওই বায়ু চড়ে যাওয়ার মতো। তাই বেগম খালেদা জিয়ার বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলছেন যে শুধু কলকাতা নয়, ওতে কেন থেমে থাকবো, বাংলাদেশ নাকি বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেবে। দেখুন, প্রাক্তন সেনাকর্তার পর একজন রাজনৈতিক নেতা, তিনিও তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। যদিও তাদের বক্তব্যের একটু ফারাক রয়েছে, কে কোনটা দখল করবেন এখনও ঠিক করে উঠতে পারছেন না। মানে দেখে মনে হচ্ছে ওই আপনি গিয়ে দেখলেন রাস্তায় ছড়ানো রয়েছে সব জিনিসপত্র, ওই লেলে বাবু হরেক মাল আটানা এরকমভাবে কেউ এটা ছড়িয়ে দিচ্ছে, আপনারা যে যা পাচ্ছেন তুলে নিচ্ছেন আর কি, সেরকম আর কি। ভারত ওরকম পড়ে আছে, কেউ ওই একবার তারা বলছে 7 সিস্টার নিয়ে নিলাম, কেউ মনে করছেন কলকাতা নিয়ে নিলাম, কেউ ভাবছেন আবার এইটুকুনি কেন, পুরো বাংলা, বিহার, উড়িষ্যা সবটা নিয়ে নিই, যার যেরকম খাই আর কি। কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই যে একের পর এক লোক তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, এর ফলে ইউনূস প্রশাসনের অবস্থাটা কি হচ্ছে, একটু একটু করে দুর্বল হচ্ছে, আর জাস্ট কিচ্ছু হচ্ছে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ফেরত দেওয়াদের গল্প এলে যে কত কিছু ফেরত দিতে হবে, রিজভী সাহেব কিছু সমস্ত ভেবেছিলেন নাকি বলার সময় খেয়াল ছিল না? বলার সময় খেয়াল থাকে না, সেই কবে বলে গেছিলেন। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। এই ভদ্রলোকেরও সেরকম খেয়াল ছিল না। যদিও খেয়ালি পোলাও রাখতে গেলে যত খুশি ঘি ঢালা যায়, এতে অবশ্য কোনো অসুবিধে নেই। আগে হলে হয়তো বলতাম যে শিশিতে এই খানিকটা ঘি আর রেখেই বা দিলেন কেন, সেটাও তো ঢেলে দিলেই হতো। ঢালছেলেই যখন পুরোটাই ঢালুন, দখলই যখন করবেন তখন গোটা ভারতটাই দখল করার কথা বলতে পারতেন, সঙ্গে পাকিস্তানটাও নিয়ে নেবেন এটাও বলতে পারতেন, বেশ গোটা উপমহাদেশটাই দখল হয়ে যেত। একটা ভালো ব্যাপার হতো, কিন্তু বেশ একটা অখণ্ড ভারতের একটা ব্যাপার হয়ে যেত। আগে হলে হাসতে হাসতে ওই ঢাকার কুট্টিদের মতো বলতাম, ওই ভাষাটা নিশ্চয়ই তারা বুঝতেন, বেশি ভালো করে বুঝতেন। ওই যে বলে না, কইয়েন না কর্তা আমাগো ঘোড়াটাও হাসবো। কিন্তু এখন পুরোটার হেসে ওড়ানো যাচ্ছে না। না, দখলটা নেহাতি কষ্ট, কল্পনা, দিবা স্বপ্ন, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। কিন্তু ওই প্রথমে সেনাকর্তা, তারপরে বিএনপি নেতার কথা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে, বাংলাদেশ ক্রমশ জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকেই এগোচ্ছে, এবং জঙ্গিপনাই যে তাদের একমাত্র লক্ষ্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটাই ভবিতব্য। আর তাই হুমকিগুলো যতই হাস্যকর বলে মনে হোক, সেগুলোকে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। কারণ এই মুহূর্তে গোটা দেশটার মধ্যে একটা হিস্টিরিয়া ছড়িয়ে যাচ্ছে, জানেন তো। দেখুন, সব মানুষগুলোর কথাবার্তা, ধরন দেখে মনে হচ্ছে না হিস্টিরিয়ায় ভুগছে, প্রলাপ বকছে সবাই মিলে। দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে সমস্যা জর্জরিত একটা দেশ। একে তো নির্বাচিত সরকার নেই, শেখ হাসিনা পদত্যাগ করেননি। বাংলাদেশের শেষ নির্বাচনে নির্বাচিত শেষ বৈধ প্রধানমন্ত্রী তিনি, যতই আওয়ামী লীগের বিরুদ্ধে ওই স্বৈরতান্ত্রিক সরকার চালানোর অভিযোগ থাক, আন্তর্জাতিক প্রতিনিধিরা তো এসেছিলেন ওই বাংলাদেশের ভোট দেখার সময়, তারা কোনো নেগেটিভ রিপোর্ট কিন্তু দেননি, বা রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের নির্বাচনকে কিন্তু অবৈধ ঘোষণা করেনি। ফলে যার যা খুশি বক্তব্য থাকতে পারে, হাসিনা একটা বৈধ সরকারকেই নেতৃত্ব দিচ্ছিলেন। আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এমন একটা সরকারের প্রধান ছিলেন। এবার সেখানে বাংলাদেশের এই যে বর্তমান সরকার, নোবেলজয়ী সরকার, দেশটা চালাচ্ছে কি না আদৌ জানি না, দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। কিন্তু তারা আর যাই হোক আদৌ বৈধ নয়। অভ্যুত্থান বা ওইটাকে যেটাই বলবেন আর কি, এরা বিপ্লব বলছেন, বিপ্লবের তো অনেক মহান শক্তি থাকে, উদ্দেশ্য থাকে, এটা তো ছিল না, সেটা পরিষ্কার। ফলে এটাকে কি বলবেন আপনারা দেখুন। কিন্তু
বাস্তবে শক্তির জোরে ক্ষমতা দখল করা এটা যে একটা অন্তর্বর্তী ব্যবস্থা, এটা বুঝতে তো কারোর অসুবিধা হচ্ছে না। মোহাম্মদ ইউনূস আর তার পরামর্শদাতারা জানেন এই মুহূর্তে যে অসংখ্য সমস্যায় তাদের দেশটা জর্জরিত, সেই সমস্যাগুলো সমাধান করা আর যাই হোক তাদের পক্ষে সম্ভব না। তারা এটাও পরিষ্কার বুঝতে পারছেন তারা আসলে বারুদের স্তূপের ওপর বসে আছেন, একটু আগুনের ফুরকি লাগবে আর বুম। হাসিনাকে উৎখাতের ডাক দিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনে দেখুন যাদেরই ইন্ধন থাকুক, যারা রাস্তায় নেমে লড়াই করেছিলেন, সেই আন্দোলনকারীদের একটা অংশ তারা তো একটা যথার্থ আদর্শের কারণে তাদের মনে একটা স্বপ্ন ছিল, তারা পরিচালিত হচ্ছেন বিপদগামী কিছু লোক বা কি বলবো অন্যায় মনস্ক কিছু লোকের দ্বারা, সেটা হয়তো তখন তারা বোঝেননি, কিন্তু তাদের চোখে স্বপ্ন তো ছিল একটা নতুন সময়, নতুন যুগ, নতুন দেশ গড়ার স্বপ্ন। সেই আন্দোলনকারীদের ওই অংশটা এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর হতাশ, কারণ স্বপ্নভঙ্গ হয়ে গেছে। আশা ভঙ্গের জ্বালায় তারা এখন জ্বলে পুড়ে মরছেন, কিছুই তো হয়নি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষজন খেতে পাচ্ছে না, মানুষজনের সামনে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, গোটা দেশে অস্থিরতা, কে কখন মার খাবে আইন শৃঙ্খলার বালাই নেই। ফলে তারা তো, এবং সবথেকে বড় কথা, তারা যে জন্যে জীবনপাত করেছিলেন, যারা জীবনপাত অ্যাকচুয়ালি করেছিলেন তারাই তো উপেক্ষিত। জুলাই বিপ্লব বলে যে ছাত্র আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ, দেখতে চাইছে বাংলাদেশ, বা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে বাংলাদেশ, সেই আন্দোলনে অংশ নেওয়া বেশ কিছু ছাত্রনেতা এখন কি বলছেন, বেঁচে থাকার থেকে মরে গেলে ভালো হতো। বুঝতে পারছেন কতটা হতাশ হলে তারা এই কথাটা বলতে পারেন? কারণ তারা যে প্রত্যাশা নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই প্রত্যাশাটা তো ইউনূস বা তার উপদেষ্টারা পূরণ করা দূরে থাক, তাদের যে সেটা পূরণ করার কোনো আগ্রহই নেই, সেটাই তো তারা বুঝতে পারছেন এখন। আর তাদের ভেতরে যে ক্ষোভটা তৈরি হচ্ছে, এটা তো ইউনূস ভালোই জানেন, এটাও খুব ভালো করে জানেন। যারা হাসিনাকে উৎখাত করতে পথে নেমেছিলেন, হাসিনাকে দেশ ছাড়া হতে বাধ্য করেছেন, তারা তো যে কোনো সময় এই উপদেষ্টা মণ্ডলীকে উৎখাত করতে পারে, পাল্টা তারা দিতে পারে। এটা তো তাদের জন্য বিপদের ব্যাপার। ইউনূস সাহেব নয় ফ্রান্সে ফিরে যাবেন, কিন্তু বাকিরা তাদের কি হবে? থাকতে হবে তো। সুতরাং নিজেদের বাঁচাও, আপনি বাঁচলে বাপের নাম। এবার সেই বিপদ থেকে বাঁচার রাস্তা কি? একটাই, সারা বিশ্বে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টিকর মানুষজন, শাসকরা যখনই দেখে কোথাও বিপদ আসছে তখন এই একটা কাজই করে, মানুষকে বিভ্রান্ত করে। এমন কিছুর মধ্যে তারা মানুষকে ব্যস্ত করে রাখে, তাদের নজরটা এমন একটা দিকে ঘুরিয়ে দেয় যাতে আসল সমস্যাগুলো তারা দেখতে না পারেন আর আসল সমস্যাগুলো নিয়ে ভাবতে না পারেন, ভাবার সময়ই না পান। ইউনূস কি করলেন সেটা? ইউনূসও তাই করছেন, ভারত বিদ্বেষের হিস্টেরিয়ার চাষ করছেন। বেশ শিওর শট একটা জিনিস, মানুষজন খুব চট করে এই বডিটা গিলে ফেলে, আর এই কাজে তাকে পুরোদস্তুর সাহায্য করা করছে মৌলবাদীরা। দেখুন ইউনূস যতই চেষ্টা করুন, যতই সর্বধর্ম বৈঠকে ভালো মানুষই দেখার, যতই বলুন, হিন্দু নিপীড়ন হচ্ছে কিনা তা তিনি খোঁজ নেবেন, মানে তিনি অবোধ বালক, তিনি এগুলো জানেন না, কোথাতে ঘটছে, কি করে ঘটছে, এটা অবাক বিস্ময়ে কি কিশোর অপুর মতো বলছেন, তাই নাকি? তার হাতের তাসগুলো তো আর গোপন থাকছে না, বলা ভালো গোপন রাখতে দিচ্ছেন না ইউনূসের বন্ধুরাই। হাসিনার আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল হিজবুত তাহরিকে। সেই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ঢাকার রাস্তায় লিফলেট বিলি করেছেন, জানেন তো? তাতে কি দাবি করা হয়েছে জানেন? ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে। এই লিফলেট দেখে ইউনূস কি এখন বুঝতে পারছেন এরকম বন্ধু থাকলে শত্রু থাকার আর কোনো দরকার নেই? যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে।
আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। রিয়ালিটি হলো প্রো আমেরিকান একটা গ্রুপ পাওয়ারে চলে এসছে। তারা কিসে পাওয়ারে এসছে? তারা পাওয়ারে এসছে অন দ্য স্ট্রেংথ অফ ইসলামিক এক্সট্রিমিস্টরা, উগ্রপন্থীরা চেষ্টা করছে সম্পর্কটাকে যত খারাপ করা যায় তত খারাপ করবো। এটা দুঃখজনক আর কিছু হতে পারে না। একজন হিন্দু মানে দিল্লির এজেন্ট, একজন হিন্দু মানে ইসকনের এজেন্ট, একজন হিন্দু মানে জঙ্গি, একজন হিন্দু মানে হচ্ছে বিজেপির এজেন্ট। এটা তো কোনো কথা হতে পারে না। আজকে সারা পৃথিবীর লোক আমাদেরকে ছি 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 করছে।